বেলুন নিন গো বেলুন। এটা এমন এক বেলুন যা দিয়ে অনায়াসে আকাশে উঠতে পারবেন। বেলুন নিয়ে যান বেলুন। বাবা, কেউ তো বেলুন নিতে আসছে না। তাহলে কি আমরা আজ বেলুন বিক্রি করতে পারবো না? পারবো রে মা, আমাদের আরেকটু সামনে যেতে হবে, তবেই আমরা কাস্টমার পাবো। এরপর দুজনে মিলে ভ্যান গাড়ি সামনের দিকে নিয়ে যায়। আর তখনই কিছু পাখি এসে বেলুন কিনতে থাকে। আর দেখতে দেখতে প্রায় সবগুলো বেলুন বিক্রিও হয়ে যায়। বাবা, আজকের মতো তো সব বেলুন বিক্রি হয়ে গেল। চলো, আমরা এখন বাইরেতে গিয়ে আরো বেলুন ফোলাতে থাকি। এরপর কালু আর কুহু মিলে বাড়ি ফিরে যায়। এদিকে সব পাখিরা বেলুন নিয়ে খেলা করতে থাকে। এদিকে মা বাঘ তার ছানাকে নিয়ে তার গুহায় বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় পারুল বেলুন নিয়ে খেলতে খেলতে গুহার সামনে যায়। মা, মা দেখো, ওই পাখিটা কি যেন দিয়ে মজা করে খেলছে। আমি ওটা দিয়ে খেলতে চাই মা। তুমি আমাকে ওটা এনে দাও না মা, এনে দাও না। ওটা বেলুন দিয়ে খেলা করছে, তুই তো ওগুলো দিয়ে খেলতে পারবি না রে মা। তার থেকে ভালো তুই এখন খাবার খেয়ে একটু শুয়ে বিশ্রাম কর আর একটু ঘুমিয়ে নে। বাইরের আবহাওয়াটা তেমন একটা ভালো নয়, আর যখন তখন ঝড় বাদল নেমে আসতে পারে। না মা, আমার চাই ওটা। আচ্ছা ঠিক আছে, থাক তুই এখানে, আমি ফিরে এসে তোকে বেলুন এনে দিব, কেমন? মা বাঘ তার ছানাকে কোনো রকম ভাবে বুঝিয়ে গুহায় রেখে খাবারের খোঁজে চলে যায়। এদিকে ঠিক তখনই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে। আর হঠাৎ করে খুব বৃষ্টি পড়তে থাকে। এদিকে টুনি পাখি তার ছানাকে নিয়ে নদীর উপরে তার ভাঙাচোরা ঘরে গুটিসুটি হয়ে বসেছিল। এই হাওয়া তো খুব জোরে বইছে, এদিকে তো আবার ঘরটাও খুব নড়বড়ে, যখন তখন ভেঙে যেতে পারে। এখন আমি কি করি? আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাই? টুনি তার ঘরে বসে ভাবতে থাকে। আর ঠিক তখনই একটা দমকা হাওয়া চলে আসে। আর সেই হাওয়াতে গাছের ডাল ভেঙে যায়। আর ডাল ভাঙার কারণে টুনির ঘরটাও ভেঙে নদীতে পড়ে যায়। আর টুনির ছানা ঘরের কাঠের টুকরোর নিচে পড়ে স্রোতের সাথে ভেসে যেতে থাকে। আর টুনি কোনো রকমে ডাঙায় দাঁড়িয়ে যায়। মা টুকি, আমার মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? নিশ্চয় আমার মেয়েটা স্রোতে অনেক দূরে চলে গিয়েছে। আমি তো একা একা আমার ছানাটাকে বাঁচাতে পারবো না, আমাকে অন্যদের সাহায্য নিতে হবে। মা টুকি। কি হয়েছে রে? এত বৃষ্টিতে ভিজে আমাকে কেন ডাকছিস? আসলে আমার মেয়েটা না নদীর জলে ভেসে গিয়েছে। তুমি আমার মেয়েটাকে খুঁজতে আমাকে একটু সাহায্য করো। পাগল নাকি? এত জোরে বৃষ্টি হচ্ছে, তার উপর আবার বজ্রপাত হচ্ছে। এমন দুর্যোগময় দিনে আমি একদম বাড়ির বাইরে যেতে পারবো না। তুই অন্য কাউকে গিয়ে বল। সুখী দিদি তো আমাকে বিপদে একদম সাহায্য করলো না। দেখি তো অন্য কোনো পাখি আমাকে সাহায্য করে কিনা। টুনি একে একে সব পাখির বাড়িতে যায়, কিন্তু কেউই টুনিকে সাহায্য করে না। এতে করে টুনির ভীষণ কষ্ট হয়। আর ঠিক তখনই টুনির কালু কাকের কথা মনে পড়ে যায়। কালু দাদা আমাকে কখনোই হতাশ করতে পারবে না, আমি বরং এক্ষুনি কালু দাদার বাড়িতে যাই। কালু দাদা, কালু দাদা, আমার মেয়েটা না জলে ভেসে গিয়েছে, তুমি আমাকে একটু সাহায্য করো কালু দাদা। টুনি, তুই কাঁদিস না রে, আমি তোর মেয়েকে খুঁজে দিব, চল আমার সাথে। বাবা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর তিনজন মিলে টুকিকে খুঁজতে বের হয়। এদিকে টুকি জলের সাথে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। আর
ওইদিকে বাঘের ছানা গুহায় বসে বসে ভাবতে থাকে। মা তো গুহায় নেই, আর ওই দিন তো আমি একটা পাখিকে বেলুন বিক্রি করতে দেখেছিলাম। আমি বরং এই সুযোগে তার বাড়িতে গিয়ে কিছু বেলুন নিয়ে চলে আসি, কারণ আমি জানি মা আমাকে কখনোই বেলুন এনে দিবে না, আর আনা দেখলেও অনেক রাগ করবে। তাই আজ এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। বাঘের ছানা কালুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর পুরো জঙ্গলে খুঁজে খুঁজে বেলুনওয়ালা কাকের বাড়িতে বাঘের ছানা ঢুকে পড়ে। ও মা, কতগুলো বেলুন ফুলানো! বাড়িতে তো কেউ নেই, আমি বরং এই বেলুনগুলো নিয়ে চলে যাই। কিন্তু মুখ দিয়ে তো নিতে পারবো না। পেয়েছি, এগুলো আমার কোমরের সাথে বেঁধে নিয়ে যাই। বাঘের ছানা নিজের বুদ্ধিমতো বেলুনের সুতোগুলো নিজের কোমরের সাথে বেঁধে নেয়। এরপর ঘর থেকে যেই না বাইরে বের হয়, অমনি বেলুনগুলো বাঘের ছানাকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যায়। আরে আরে, আমি এমন হাওয়ায় ভাসছি কেন? ওরে বাবা রে, ওরে মা রে! একবার যদি নিচে পড়ে যাই তাহলে নিশ্চিত আজ আমার মৃত্যু হবে। আমি মায়ের কাছে যাব। এই বেলুন, এই আমার নিচে নেমে দে প্লিজ। বেলুন তো বাঘের ছানার কোনো কথাই শোনে না, সে তার আপন গতিতে চলতেই থাকে। এদিকে কালু কুহু আর টুনি টুকিকে খুঁজে পায়। এরপর টুকিকে কাঠের নিচ থেকে বের করে আনে। আমি তো ভেবেছিলাম তোকে আর কখনোই খুঁজে পাবো না রে সোনা। কালু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ দাদা, আমাকে সাহায্য করার জন্য। অন্যের বিপদে এগিয়ে আসাটা পুণ্যের কাজ। এরপর কালু হঠাৎই আকাশের দিকে তাকায়। এ কি, বাঘের ছানা বেলুন দিয়ে আকাশে কি করে উঠছে? কালু আর টনি কথা বলতে থাকে, আর ঠিক সেই নদীর পাড়ে বাঘ খাবার আহরণ করছিল। টনি আর কালুর কথা শুনে বাঘ আকাশের দিকে তাকায়। এ তো আমার মেয়ে, ও উপরে কি করে গেল? এ তো এখন উড়ে উড়ে অন্য কোথাও চলে যাবে। তোমরা আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটা যে উড়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না বাঘিনী, আমি ঈগলের কাছে যাচ্ছি, আর ঈগল দাদাই পারবে কোনো উপায় বের করতে। এরপর কালু উড়ে গিয়ে ঈগলের কাছে যায় আর সব ঘটনা ঈগলকে খুলে বলে। সব শুনে ঈগল এক উড়ালে আকাশের দিকে যায়। ও পাখি, পাখি, আমাকে বাঁচাও। আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি, তুমি স্থির হও, আমি তোমাকে বাঁচাচ্ছি। এরপর ঈগল তার ঠোঁট দিয়ে একটা একটা করে বেলুন ফাটিয়ে দেয়। বাঘের ছানা, তুমি একটা বেলুন দিয়ে হাওয়ায় ভাসছো, এবার আমার পিঠে চড়ে বসো। তোমার পিঠে বসলে তুমি আবার আঘাত পাবে না তো? না, পাবো না, তুমি তাড়াতাড়ি চড়ে বসো, আর একটা মুহূর্ত দেরি করো না। ঈগলের কথা শুনে বাঘের ছানা তাড়াতাড়ি করে ঈগলের পিঠে চড়ে বসে, আর ঈগল উড়ে নিচে নেমে আসে। বাঘিনী, এই নাও তোমার ছানা। তোমাকে অনেক ধন্যবাদ ঈগল, তোমার জন্য আমি আমার ছানাকে ফিরে পেলাম। সোনা, তুমি বেলুন নিয়ে উড়ছিলে কেন? আমার মা যে আমাকে বেলুন এনে দেয় না, তার জন্য তো আমি বেলুন চুরি করতে গিয়েছিলাম, আর অমনি আকাশে উড়ে গিয়েছিলাম। আর আমি এমনটা কখনোই করব না রে মা, তুই যা চাইবি আমি তোকে তাই দিব, তবুও তুই আমার কাছেই থাক। এরপর সবাই যার যার বাসায় ফিরে যায়, আর আগের মতো সুখে দিন কাটাতে থাকে। এ কারণেই বলা হয়, বাচ্চারা কোনো জিনিস আবদার করলে তা সাধ্যের মধ্যে থাকলে পূরণ করা উচিত। এতে করে বাচ্চা বিপথে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো টোনা, আমি ডিমে তা দিচ্ছি, তাই আজকেও তোমাকে একাই খাবার খুঁজতে যেতে হবে।
অলস টোনা টুনির এমন কথা শুনে বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই খাবার খুঁজে আনতে পারবো। তুমি আরাম করে এখানে বসে ডিমে তা দিতে থাকো, কেমন? এ কথা বলে টোনা খাবার খুঁজতে বেরিয়ে যায়। আর টুনি তার ডিমে বসে তা দিতে থাকে। এরপর 3-4 দিন কেটে যায়। একদিন সকালে টুনি টোনাকে বলে, শোনো টোনা, রোজ রোজ আর শুকনো দানা খেতে আমার একদম ভালো লাগছে না। তুমি বরং আজ মিষ্টি ফল নিয়ে এসো, কেমন? অনেকদিন হলো কোনো মিষ্টি ফল খাই না আমি। খাবার নিয়ে এসে দিচ্ছি, এটাই তো অনেক বেশি। যা খেতে পাচ্ছ তাতে সন্তুষ্ট থাকো, বুঝেছো? মিষ্টি ফল আনতে চাইলে অনেক দূরে যেতে হবে, আর এই গরমে আমি কিছুতে দূরে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি বসে বসে ডিমে তা দাও, আমি বরং মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। তোমার মতো অলস স্বামী যেন কারো কপালে না জোটে। হ্যাঁ হ্যাঁ, ডিমে তা দেওয়ার ক্ষমতা থাকলে না নিশ্চয় আমি তাই করতাম। তবু আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হতো না তখন। এখন কি বকবক করবে নাকি তাড়াতাড়ি খাবার খুঁজতে যাবে? আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। দুদিন থেকে শুকনো দানা খেয়ে খেয়ে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, তাই তুমি এলে আমি পাশের জলাশয়ে জল খেতে যাব। তাছাড়া ডিমগুলো এখানে অসুরক্ষিত রেখে আমি যেতে পারবো না। এরপর টোনা খাবার সংগ্রহ করতে বেরিয়ে যায়। আর টুনি ডিমে তা দিতে থাকে। এদিকে টোনা সারা বন খুঁজে কোথাও মিষ্টি ফল খুঁজে পায় না। তাই টোনা মিষ্টি ফলের জন্য অন্য বনে চলে যায়। আর হঠাৎই টোনা একটা আপেল গাছ দেখতে পায়। তারপর সেই আপেল গাছ থেকে 2টো আপেল ছিঁড়ে নেয়। এদিকে আপেল গাছের মালিক মুন্নি টোনাকে দেখতে পেয়ে তার কাছে আসে। এই টোনা পাখিটা দেখতে তো অনেক সুন্দর, আমি বরং এই টোনা পাখিটির সাথে বন্ধুত্ব করি। তুমি দেখতে তো অনেক সুন্দর, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আর এই আপেল গাছটি আমার, তুমি চাইলে আরো অনেক আপেল খেতে পারবে। তুমিও অনেক সুন্দরী, আমি অবশ্যই তোমার সাথে বন্ধুত্ব করব। তাহলে আজ থেকে আমরা বন্ধু। আজ আমি আসি বন্ধু, কাল আবার আসবো। সে কি, আজকে আমরা বন্ধু হয়েছি আর তুমি একবার আমার বাড়িতে যাবে না? তা কি করে হয়? ওই যে একটু দূরে সুন্দর বাড়িটা দেখছো না, ওটাই আমার বাড়ি। চলো বন্ধু, আমরা এখন ওই বাড়িতে যাই। এরপর মুন্নি টোনাকে নিয়ে তার বাড়িতে যায় আর অনেক আপ্যায়ন করে। এই পাখিটি যেমন সুন্দরী তেমনি তার বাড়িও অনেক সুন্দর। আবার এই পাখির একটি মিষ্টি ফলের গাছও আছে। আমি যদি এখানেই থেকে যাই তাহলে আমাকে আর কষ্ট করে টুনির জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতে হবে না। বাকি জীবনটা আমি এখানে আরামায়েশ করে কাটাতে পারবো। হা হা হা। কি ভাবছো টোনা? তুমি চাইলেই আজ থেকে আমার এখানে থাকতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। মুন্নির এমন কথায় টোনা মনে মনে অনেক খুশি হয় আর তার কথায় সেখানে থাকতে রাজি হয়ে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, টোনা বাড়িতে না ফেরায় টনি বলতে থাকে, টোনাকে কত করে বললাম যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, ও আসলে তবে আমি জল খেতে যাব। কিন্তু দেখো এখনো টোনা ফিরলো না। এদিকে জল না খেলে আমি যে মরেই যাব। না না, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে এক্ষুনি জলপান করতে হবে। এই বলে টুনি পাখি উড়তে উড়তে পাশের জলাশয়ে জল পান করতে যায়। আর তখনই একটা দুষ্টু শেয়াল টুনির বাসার নিচে আসে। হা হা হা, অনেকক্ষণ থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম, অবশেষে আজকে আমি এই টুনির বাসা ফাঁকা পেলাম। কি রে টুনি, কি ভেবেছিলি আমি তো ডিম খেতে পারবো না? এই দেখ, আমি এক্ষুনি তো ডিম দুটো কিভাবে চিবিয়ে চিবিয়ে খাই। হা হা হা। শিয়াল এসব কথা বলতে বলতে সেখানে টুনি চলে আসে আর শিয়াল টুনিকে দেখে এক ছুটে পালিয়ে যায়। এভাবে সেই দিনটা কেটে যায়।
পরের দিন সকাল হলে টুনি ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। জানি না টোনা কোথায় চলে গেছে। ওই যে খাবার আনতে বেরিয়ে গেল আর ফিরল না। এদিকে আমার ডিম ফুটে ছানা বেরিয়ে এলো। এখন আমি একা একা কি করে ছানাগুলো দেখাশোনা করব? আর ওদের কি করে বাসায় একা রেখেই বা আমি খাবার আনতে যাব? টোনা, তুমি কোথায় চলে গেছো? মা, মা, ও মা, আমাদের বাবা কোথায়? বাবা কি যে দেখছি না? কোথায় মা আমাদের বাবা? মারে, আমি তোদের মা আর আমি তোদের বাবা। হায় সৃষ্টিকর্তা, এ তুমি কি বিপদে ফেললে আমাকে? মা, আমাদের ভীষণ খিদে পেয়েছে। তুমি আমাদেরকে কিছু খেতে দাও না মা। ও মা, মা গো, দাও না কিছু খেতে। ঘরে তো কোনো খাবার নেই। এখন আমি আমার ছানা দুটোকে কি খেতে দিব? হায় সৃষ্টিকর্তা, এখন কি হবে? ছোট দুই ছানাকে রেখে আমি কি করে খাবার সংগ্রহ করতে যাব এখন? টুনি এসব ভেবে ভীষণ চিন্তায় পড়ে যায়। তারপর ছানাদের কান্না দেখে টুনি বাধ্য হয়ে ছোট ছানাদের একা রেখে খাবার সংগ্রহ করতে যায়। এদিকে শিয়াল সুযোগ পেয়ে টুনি দুই ছানাকে খেয়ে ফেলে। আজ অনেক দিন পর পাখির ছানার মাংস খেলাম। সেই কবে ইগলের ছানার মাংস খেয়েছি, আজ আবার নতুন করে ছানার মাংস খেলাম। যাই, এবার আমার আস্তানায় ফিরে যাই। শিয়াল চলে যায়। এদিকে টুনি খাবার নিয়ে ফিরে এসে দেখতে পায় যে তার দুই ছানা বাসায় নেই আর ওদের পাখাগুলো নিচে পড়ে আছে। এ কি, আমার কি সর্বনাশ হলো! হায় হায় রে, আমি আমার ছানা দুটোকে রক্ষা করতে পারলাম না। হায় সৃষ্টিকর্তা, প্রথমে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আর এখন কি না আমার ছানারা আমাকে ছেড়ে চলে গেল। এ তুমি আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছ সৃষ্টিকর্তা? আমার যে আপন বলতে আর কেউ রইলো না। টুনি পাখি তার ছানাদের হারিয়ে ভীষণ কষ্ট পায়। এভাবেই সে কাঁদতে থাকে আর এভাবেই 3-4 দিন কেটে যায়। একদিন সকালে শিয়াল তার ছানা নিয়ে বাইরে ঘুরতে বের হয়। তখনই সেখানে ঈগল চলে আসে। কি রে শিয়াল, এত সকাল সকাল তোর কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই কে রে? কে কে কথা বলছিস? ও ঈগল, তুই তুই এখানে এত সকালবেলা কি করছিস রে? আমি তো তোর জন্য অপেক্ষা করছি রে শিয়াল। তুই কি ভেবেছিস তুই আমার ছানাকে খেয়ে পার পেয়ে যাবি আর আমি তোকে কিছুই করব না? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এ কথা বলে ঈগল তার বড় বড় ঠোঁট দিয়ে শিয়ালকে আঘাত করতে থাকে আর শিয়াল যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমাকে মেরো না, আমি মরলে যে আমার মেয়েটা অসহায় হয়ে যাবে। দয়া করো আমাকে, আমি আর কখনোই পাখির ছানাদের খাবো না। উফ, মরে গেলাম রে। কে আছো, বাঁচাও আমাকে। শিয়াল আঘাত সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াল কন্যা বাবা শিয়ালের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। বাবা, ও বাবা, তোমার কি হলো? কথা বলো বাবা। এখানে একা আমার যে বড্ড ভয় লাগছে। বাবা, ও বাবা, ওঠো না। শিয়াল কন্যার কান্নার আওয়াজ শুনে টুনি সেখানে আসে আর শিয়ালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। কেঁদো না মা, আর কেঁদো না। তোমার বাবার এই অবস্থা কে করলো? মনে হয় তোমার বাবা মরে গেছে। তুমি আমার সাথে চলো সোনা, আমি তোমাকে দেখে শুনে রাখবো। এরপর টুনি শিয়াল কন্যাকে তার বাড়িতে নিয়ে যায় আর সে তার নিজের কাছে শিয়াল কন্যাকে রেখে অনেক আদর যত্ন করতে থাকে। এদিকে 2 দিন পর শিয়ালের জ্ঞান ফিরে আসে
আর সে তার কন্যাকে খুঁজতে থাকে। না জানি আমার মেয়েটা কোথায় আছে। এখন আমি কোথায় খুঁজবো আমার মেয়েটাকে? শিয়াল তার মেয়েকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে যায় আর সেখানেই তার মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও টুনি বোন। আমি তোমার ছানা দুটোকে মেরে ফেলে তোমার কোল শূন্য করে দিয়েছি। আজ তুমি আমার ছানাকে কত আদরে রেখেছো। সত্যি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না। প্রতিটা মায়ের কাছে তার সন্তান জীবনের থেকেও প্রিয় হয়। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনোই আর কোনো পাখির ছানাকে খাবো না। আমাকে ক্ষমা করে দাও বোন। এরপর শিয়াল তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই বাড়িতে আমার আপন বলতে আর কেউ রইলো না। এই বাড়িতে থাকলে প্রিয়জন হারানোর কষ্ট আমি সব সময় পাবো না। তার চেয়ে বরং আমি অন্য কোথাও গিয়ে নতুন করে বাসা বাঁধি। এরপর টুনি বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে বাসা তৈরি করে আর সেখানেই থাকতে শুরু করে। এদিকে টোনা অলস হওয়ার কারণে মুন্নি তাকে অনেক কথা শোনায় আর বাড়ি থেকে চলে যেতে বলে। তোমার রূপ দেখে আমি তোমার গুণ দেখতেই ভুলে গেছি। তোমার মতো অলস পাখির কারণে আমার জীবনে অন্ধকার নেমে এসেছে। এক্ষুনি তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার সাথে আমি আর থাকতে চাই না। যাও, বেরিয়ে যাও বলছি। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মুন্নি টোনাকে ঘর থেকে বের করে দিয়ে তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয় আর টোনা অসহায় হয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। কিন্তু সে আর কখনোই টুনিকে সেই বাড়িতে দেখতে পায় না। আজ আমার অলসতা আর লোভের কারণে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনো না। এভাবেই টোনা তার লোভের কারণে পরিবারকে হারিয়ে ফেলে আর নিজে অনেক কষ্ট পায়। তো বন্ধুরা, প্রকৃতি তার যোগ্য জবাব সর্বদাই দিয়ে থাকে। লোভী ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।